আপনি ওই গ্রামের লোকজনদের সাথে যদি কথা বলেন, আপনি দেখবেন যে তাদের মধ্যে ভীষণ রাগ। তো তারা আমাকে বলছে যে আপনি যান দিদিকে বলে আসেন, দিদি মানে মমতা ব্যানার্জি, আপনি দিদিকে বলে আসেন যে আমরা এখানে কি অবস্থায় থাকি, আমাদের এখানে কি কত কঠিন অবস্থা। এর চাইতে এই জায়গাটা বাংলাদেশ হয়ে যাওয়াই আরো ভালো হতো। আমি যেটা থিওরিটিক্যালি আমি ভাববার চেষ্টা করলাম যে বাংলাদেশ যখন একটা দেশ হিসেবে পৃথিবীতে আসে সেই 70-এর দশকে, ঠিক সেই সময়ে আমরা নিওলিবারালিজমের সঙ্গে পরিচিত হই রেগান আর থ্যাচারের কারণে। এবং এই 70 দশকেই এই নিওলিবারালিজম নিয়ে এক্সপেরিমেন্টেশন শুরু হয়, চিলেতে প্রথমে, নিউ ইয়র্ক সিটিতে। এবং আমি বলতে চাই যে বাংলাদেশও তারই মধ্যে পড়ে যায়, যেহেতু যুদ্ধ থেকে বের হওয়া নতুন একটা দেশ। এই দেশ কি করে আগাবে, এই দেশে উন্নয়ন কেমন করে হবে, একটা দেশ যেখানে এতগুলো ফরেন এইডের উপর নির্ভরশীল। তো যেহেতু ফরেন এইডের উপর নির্ভরশীল, তখন এই বিদেশি টাকার কারণে তাদের একটা কন্ট্রোল এখানে আসে ভাববার জন্য যে এইখানে কোন ধরনের পলিসিগুলো তারা যায়। এবং সেই থেকেই একটু একটু করে আমি বলবো যে নিওলিবারালিজম বাংলাদেশে অনেক আগেই এসছে। বাংলাদেশে এসছে 70-এর দশকে, শ্রীলঙ্কাতেও এসছে 70-এর দশকে। সেখানে ইন্ডিয়া কিন্তু লেট অ্যাডপ্টার, বাংলাদেশ আর্লি অ্যাডপ্টার, ইন্ডিয়া লেট অ্যাডপ্টার। তো আমি তখন ভাববার চেষ্টা করলাম যে এটার মানে কি, নিওলিবারালিজম ইন প্র্যাকটিস আমাদের জন্য কি নিয়ে আসতে পারে। তো নিওলিবারালিজম অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি, এবং তার সাথে পলিসি হিসেবে আসবে প্রাইভেটাইজেশন, ডিরেগুলেশন, মার্কেট লিবারালাইজেশন এবং ফিসক্যাল অস্টেরিটি। ফিসক্যাল অস্টেরিটি কি হচ্ছে, যে সোশ্যাল ওয়েলফেয়ার কাট করা বা সমাজ কল্যাণ বিভাগকে ছোট করে দেওয়া। কিন্তু আবার আমাদের দেশের জায়গায় দেখতে হলে বা ভারতের জায়গায় দেখতে গেলেও মনে হয় যে আমাদের যেসব দেশে সমাজ কল্যাণের জন্য টাকা পয়সা এমনিতেই কম, তার মানে কি, তখন ফিসক্যাল অস্টেরিটি সেই জায়গায় কি হবে, তার মানে তখন পাবলিক ফান্ডস কাটা হয়, পাবলিক খাতের থেকে আস্তে আস্তে টাকাগুলো সরে যেতে থাকে। তো এই একটা জায়গায় তখন আমি ভাবলাম যে এই জায়গাগুলো দেখাটা খুব গুরুত্বপূর্ণ, যে নিওলিবারালিজম বাংলাদেশের জন্য কি এবং ভারতের জন্য কি, এবং এখানে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা কি ধরনের একটা কনসিকুয়েন্স রাখে। তো আমি আবার ছোট করে বলছি, এখানে একটা আমার বই আপনি একটা বিস্তারিত আলাপ পাবেন। বাংলাদেশের জন্য যেটা আমার মনে হয়েছে, যেটা আমি এখানে ফোকাস করেছি, সেটা হচ্ছে যে এই মার্কেট লিবারালাইজেশনের কারণে একটা বড় দিক ছিল ম্যান পাওয়ার এক্সপোর্ট, এবং ম্যান পাওয়ার এক্সপোর্টের কারণে দেশ ছেড়ে যে অন্য দেশে কাজ করাটা করাটা যায়, এবং সেটাই একটা ভালো পথ, সেটা নর্মালাইজড হয়ে যায় আমাদের দেশে। যে আমরা যখন কাজ খুঁজি, আমরা খালি নিজেদের শহরে খুঁজি তা না, আমরা বাইরে পাশের শহরে খুঁজি, পাশের শহরে না খুঁজে পাশের দেশে খুঁজি, পাশের দেশে না খুঁজলে মধ্যপ্রাচ্যে খুঁজি, মধ্যপ্রাচ্যে না খুঁজলে ইউরোপে খুঁজি। এই যে একটা বহির্মুখী ধারণা, সেটা আমার মনে হয় নিওলিবারালিজমের কারণে সব জায়গায় ছড়িয়ে যায়। যে ধারণাটা যে অন্য দেশে রয়েছে আরো ভালো অপরচুনিটি, এবং সেটার জন্য আমরা যেতে পারি, সেটা চাওয়াটা, সেটা ন্যায্য, সেটার জন্য সেই লক্ষ্যে অগ্রগতি হওয়া, সেটাও ন্যায্য। এখানে যে একটা ক্রিমিনাল অ্যাসপেক্ট থাকতে পারে, সেটা আমার মনে হয় নিওলিবারাল কায়দায় আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য চলে গেছে। নিওলিবারালিজম মানে, মার্কেট লিবারালাইজেশন মানে এই যে বর্ডারগুলো আসলে আস্তে আস্তে নাই হয়ে যাবে, বর্ডারগুলো আমরা পেরোতে পারবো, বা বর্ডারগুলোই আর্টিফিশিয়াল, যে এই একটা ধারণা আমাদের সকলের কাছে একটা গুরুত্বপূর্ণ ধারণা হয়ে দাঁড়ায়। এবং একই সাথে আমরা যখন দেখি ভারতের নিওলিবারালিজম আসে, আমি আবার একটু ছোট করে বলছি যে সেখানে যেহেতু নিওলিবারালিজমের প্র্যাকটিসটা ছিল প্রাইভেটাইজেশন এবং ডিরেগুলেশন, আমাদের দেশেও প্রাইভেটাইজেশন হয়েছে,
কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ওই প্রাইভেটাইজেশন হয়েছে, কিন্তু মার্কেট লিবারালাইজেশনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে ওই লেবার যাতায়াতের ব্যাপারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জায়গায় ওই যেটা হয়েছে, আমরা প্রাইভেটাইজেশন দেখেছি, এবং তার ফলে আমরা যেটা দেখেছি যে তাদের কর্মীরা আরো অনেক বেশি মিলিটেন্ট হয়েছে, যে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আরো সংগঠিত হয়েছে, এবং একটা ভারতীয় শ্রমিক শ্রেণীর কাছ থেকে আমরা দেখেছি এক ধরনের বিরোধিতা নিওলিবারালিজমের প্রতি, যেই বিরোধিতা আমরা এখনো দেখি। আমরা ওখানে নানা ধরনের মোবিলাইজেশন দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, আসামে দেখেছি, দেশটিতে আমরা এখনো দেখতে পাই যে এক ধরনের বিরোধিতা চলতেই থাকে, যেটা তুলনামূলকভাবে আমাদের দেশে কম। হ্যাঁ, যে এবং আমার মনে হয় সেখানেও আমার ধারণা আছে, আমরা যেহেতু আর্লি নিওলিবারাল অ্যাডপ্টার, আমাদের মন মানসিকতা আরেকটু বেশি নিওলিবারাল সেন্সিবিলিটি দ্বারাই পরিচালিত। আমাদের কাছে এই এমনভাবে বাছাই করেছি যে যেখানে ল্যান্ড পোর্ট আছে, তো ল্যান্ড পোর্টের সুবিধাটা হচ্ছে যে সেখানে যে একটা কমার্শিয়ালাইজেশন আছে, সেখানে যে একটা বাণিজ্য আদান প্রদানের একটা জায়গা আছে, সেটা আমরা খুব সহজভাবে দেখতে পাই। এবং যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এপার ওপার, বাংলাদেশের এপার আর ওপারে ইনফ্রাস্ট্রাকচারের যে ভিন্নতা, হ্যাঁ, যে বাংলাদেশ, একটা উদাহরণ দিই, যে এই একটা ল্যান্ড পোর্টে আমি যখন যাই, আমি দেখি যে ল্যান্ড পোর্টটা এখানে দেয়াল দিয়ে পুরোটাই, মানে একেবারে এত উঁচু দেয়াল যে দেয়ালের উপরে দেখা যায় না, পুরো ল্যান্ড পোর্ট ব্যবস্থাপনা হচ্ছে ওই দেয়ালের ভেতরে। অন্যদিকে ভারতে কিন্তু সেটা না, সেটা আপনি সচরাচর আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখের সামনেই হচ্ছে যে নানান ধরনের যা ব্যবস্থা আছে, আপনার চোখের সামনেই আপনারা সব কাজকর্ম করছেন। তো এটারও একটা প্রভাব ফেলে পার্শ্ববর্তী এলাকায়। তো আমার যে কাজটা আমি করছিলাম, সেখানে আমি এই ল্যান্ডপোর্ট এলাকায় এবং তার আশেপাশের গ্রামগুলোতে একটা কাজ করছিলাম। তো এই যে আবারও যেটা বলছিলাম যে স্ববিরোধী জিনিসগুলো কিভাবে একত্রে থাকে, ওটার একটা খুব সুন্দর উদাহরণ আমরা এই বর্ডার এলাকাগুলোতে পাই, যেখানে একটা ল্যান্ডপোর্ট, যেটার মধ্য দিয়ে সারাদিন যাতায়াত করছে ট্রাক, বাস, গাড়ি, মোটরসাইকেল, বাংলাদেশ, ইন্ডিয়া জুড়ে সারাদিন। আর তার পাশেই হচ্ছে সেই গ্রাম, যেখান থেকে যদি আপনি বর্ডারের একটু কাছে যান, আপনাকে বলবেন যে না। আমার এরকম অভিজ্ঞতা আছে যে আমি ভাবলাম যে আমি একটু যে সীমান্ত পর্যন্ত যে একটু দেখে আসি। আমি যখন যাচ্ছি, এই ট্রাকওয়ালারা চিৎকার করে বলছে যে জেন না। তো আমি বলছি যে কেন? ওকে জানেন ওখানে যাওয়া মানা, যে ইন্ডিয়ান সাইডে যে ওখানে যাওয়া মানা। যে কেন যাওয়া মানা কেন? না, ওখানে যারা পায়ে হেঁটে যায়, পথচারীদের ওখানে যাওয়া মানা। তো আমি বললাম যে কেন, কি করবে? বললাম যে কি গুলি করবে? তখন বলে কি যে না তা মনে হয় করবে না। তো বলছি তাহলে আমি একটু যেয়ে দেখে আসি। তো এবং ওখানে যেতেই দেখলাম যে ওখানে একটা সাইনবোর্ড আছে, সাবধান সামনে বাংলাদেশ। তো যেটা আমার মনে হলো যে মানে এই পুরো ব্যাপারটাই, কিন্তু পুরো ব্যাপারটাই একটু মানে খুব সাজানো। আবার এক অর্থে যেমন এটা ভারতীয় দিকটা এই যে খোলা বলে আমি এটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকটা তো একেবারে দেয়াল দেওয়া, তো আমি যেটা দেখতেও পাচ্ছি না, যে আমি ওখানে যদি যেতে চাই তখন আমার আবার হাজারটা পারমিশন লাগে, আমাকে যেতে দিবে না, ইত্যাদি। হ্যাঁ, তো ওই বর্ডারের ওই পাশে আমি আসলে দেখতেও পারিনি, যে কিন্তু এই পাশে যে এই ধরনের একটা মনোভাব আছে, এবং এখানে বাংলাদেশি বলে যে ট্রাক ড্রাইভাররা আমাকে সাহায্য করার চেষ্টা করছে, যে না আপনাকে মারবে বা কিছু করবে, আপনার অসুবিধা হবে, এই একটা জিনিসও কাজ করছে। এবং একই সাথে আপনি ওই গ্রামের লোকজনদের সাথে যদি কথা বলেন, আপনি দেখবেন যে তাদের মধ্যে ভীষণ রাগ। তো তারা আমাকে বলছে যে আপনি জানেন, দিদিকে বলে আসেন, দিদি মানে মমতা ব্যানার্জি, আপনি দিদিকে বলে আসেন যে আমরা এখানে কি অবস্থায় থাকি, আমাদের এখানে কি কত কঠিন অবস্থা, এর চাইতে এই জায়গাটা বাংলাদেশ হয়ে যাওয়াই আরো ভালো হতো। তো এরকম একটা যখন কথা একজন বলে, তখন চারপাশ থেকে আরো কয়েকটা কথা বেরিয়ে আসে। তখন ওরা বলে যে না, যদি এটা বাংলাদেশ হয়ে যেত আমরা তাহলে ব্যবসা করতাম কেমন করে। তো সেটাই তো, যে ওদের পুরো কাজটাই হচ্ছে ব্যবসার উপর নির্ভরশীল। এবং এই একটা জায়গায় যেটা
যেটা আমার কাছে আকস্মিক মনে হয়েছে, কিন্তু আবার ভাবলে আবার খুব একটা আকস্মিক নাও, যে আপনি যদি ওখানে যে যাই না, আপনি হলে হয়তো না, আমি যখন যাই তখন যে দেখি যে আমি যখন ওদেরকে হয়তো বাংলাদেশি পরিচয়ের কারণে তারা খুব স্বাভাবিকভাবেই তারা বলছে যে এই যে এই পথ দিয়ে আমি বাংলাদেশে যাই, এই পথ দিয়ে আসি, এখানে আমি মালামাল নিয়ে যাই, এই যে আমাদের লাইনম্যান এরা এই জায়গাটা গার্ড করছে, আমরা দেখতে থাকি এখানে কখন বিএসএফ এর লোকজন আসবে, কখন আসবে না। তারপরে এবার কতগুলো মজার মজার জিনিসও ঘটে, যেখানে যেমন একটা চার্জ আসে যে যত যেটাকে ওরা বলে ইলিগাল ট্রেড যেটা হয়, সেটা হয় বিএসএফ এর সাপোর্টিং। তো ওইটা যেন না হয়, তখন ওরা একটা পদ্ধতি নিল যে ওরা রোটেট করতে থাকবে, বিএসএফ একই বিএসএফ পার্সোনেল একই জায়গায় আর থাকবে না, তো ওটা রোটেশন থাকবে। তো সেটা আবার একটা অন্য একটা প্রতিক্রিয়া ফেললো, সেটা হলো যে বিএসএফ এর লোকরা তো তাহলে গ্রামবাসী কাউকে চিনে না, ওরা ইচ্ছা মতো ও আমাদের গ্রামবাসী, ও আমাদের গ্রামবাসী ওটা বলতে পারে। তো ওখানে একদিকে করাপশনের কারণে একটা অসুবিধা হয়, কিন্তু তারা তো আবার সবাইকে চিনে কে গ্রামবাসী কে না। কিন্তু আবার যখন রোটেশনের বেলায় তখন ওই করাপশনটা হয় না, কিন্তু ওরা তো আবার জানেও না কে কোনটা। কিন্তু আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো, তো আমি একটা পর্যায়ে একজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা যে আমাকে বলে দিচ্ছ এত কথা, আমি যদি কাউকে বলে দিই, তখন বলে কি, হেসে বললো যে কেন এটা করবে, তো why would you do that, এরকম বললো। তো তখন আমার মনে হয় যেটা একটা সরল ইন্টারপ্রিটেশন আছে যে হ্যাঁ আসলে কোন ধরনের মানুষ এরকম কথা বলে দেয়। কিন্তু আরেকটা হলো যে আমি যখন এইসব এলাকায় যাই, আমি তো আসলে খুবই হাইপার ভিজিবল, হ্যাঁ, তো ওরা খুব ভালো মতো জানে যে বাইরে থেকে একটা লোক এসেছে, লোকটা আমাদের লোক না, সেখানে এসে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছে, এবং যদি কোনো কথা আসলে পাচার হয়, সেটা যে আমার কাছ থেকেই যাবে সেটা তো আসলে কোনো সবাই জানে, সেটাই হবে, আমি ছাড়া তো ওদেরকে বলে দেওয়ার আর কেউ নাই। তো এখানে বুঝলাম যে এখানে আসলে একটা সুন্দর একটা সমন্বয়ের একটা ইকোনমি কাজ করে, যেখানে সবাই এক অন্যটা দেখে রাখে, এবং এখানে একটা নেটওয়ার্কও আছে যেটা এপাশ ওপাশ হয়। এবং এখানে গিয়ে আমি বুঝলাম যে এই জায়গাগুলোতে কে বাংলাদেশি কে ভারতীয় সেটার মূল্যটা আসলে খুবই কম, কারণ এই জায়গাগুলো এত গরিব এলাকাগুলো, এই জায়গায় মানুষগুলো এত গরিব যে ওরা যে এই কাজটা করছে, ক্রস বর্ডার ট্রেড, এক্সচেঞ্জ ইত্যাদি, এবং ওরা যে এটা করছে কত কষ্ট করে, এখানে চারিদিকে চেকপোস্ট, এখানে শুটুকের একটা পলিসি ছিল অনেক দিন ধরে, আমরা এখনো দেখছি যে বর্ডার এলাকায় সারাক্ষণ মানুষজন মারা যায়, কিন্তু তারা আবার একই সাথে এই একটা পরিস্থিতির মধ্যেও এই কাজটা চালিয়ে যাচ্ছে, কারণ ওরা যদি এই কাজটা চালিয়ে না যায় তারা আসলে না খেয়ে মরে যাবে। তো এই জায়গাগুলোকে আমি বলছি আমার বইয়ে সাইটস অফ নিও লিবারাল নিগলেক্ট, যে এখানে নিও লিবারালিজমের কারণে কিছু কিছু এলাকায় উন্নতি হয়েছে, যেমন এই ল্যান্ড পোর্টগুলো হয়েছে,